नई 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 ये बातें, नई है जानकारी, आ गई अब हमारी सीनियर्स की बारी। नई 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 ये बातें, नई है जानकारी, आ गई अब हमारी सीनियर्स की बारी। इनके अनुभव से अपनी बदली दुनिया सारी, इनके अनुभव से अपनी बदली दुनिया सारी। टाटा टाटी नाना नानी करते बातें प्यारी। सुन लो तुम, समझ लो तुम, हाँ सुन लो तुम, समझ लो तुम, सुन लो तुम, समझ लो तुम, बात ये हमारी। खुश रखोगे इनको तो होगी खुशी तुम्हारी। नई बातें हैं ये देखो, नई जानकारी, आ गई अब हमारी सीनियर्स की बारी। किससे कहानियां, सेहत और विज्ञान की बातें, रेडियो कार्यक्रम अनुभव, सीनियर्स की बात সিনিয়র্স কে সাথ। আপনারা শুনছেন অনুভবের পডকাস্ট ধ্রুব তারা। তোমার আমার অনুভবের জীবনের ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা। তোমার আমার অনুভবের জীবনের ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা। আপনারা শুনছেন ভারত সরকারের সামাজিক ন্যায় ও অধিকার প্রদান মন্ত্রকের অন্তর্গত ন্যাশনাল ইনস্টিটিউট ফর সোশ্যাল ডিফেন্স এবং মিডিয়া ফর কমিউনিটি ফাউন্ডেশন নতুন দিল্লির যৌথ উদ্যোগে নির্মিত পডকাস্ট অনুভবের নির্মিতি ধ্রুব তারা। অনুভবের এই অভিনব ভাবনা ও বিন্যাসে ডক্টর আর শ্রীধর ও শ্রী আলোক ওয়ার্মা। অনুভবের অন্তর্গত ধ্রুব তারা আপনাদের জন্য নিবেদন করলেন ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি, সংক্ষেপে CMIG। আপনাদের আরও বলে রাখি, প্রবীণ নাগরিকদের যে কোনো সমস্যা, যেমন ডাক্তারের প্রয়োজন, হাসপাতাল, বৃদ্ধাশ্রম, প্রবীণদের নিয়ে কর্মরত সংস্থা, আইনি সহায়তা, আবেগজনিত যে কোনো সমস্যা হলে অথবা প্রবীণদের উপরে যে কোনো রকমের অপমান কিংবা অত্যাচার, নিগ্রহ অথবা গৃহহারা প্রবীণদের সব রকমের সহায়তার জন্য জাতীয় শুল্কমুক্ত নম্বর 145667। আরেকবার বলছি, ন্যাশনাল টোল ফ্রি নাম্বার 14567। এই নাম্বারে যোগাযোগ করুন। জীবনের কথা নিপা মজুমদারের কণ্ঠে এখন আপনাদের জন্য। নমস্কার, আমি নিপা মজুমদার কথা বলছি। পেশায় শিক্ষকতা করেছি দীর্ঘ 40 বছর ধরে। আমরা সাধারণত শুনতে অভ্যস্ত মাস্টারমশাইরা আমাদের অনেক কিছু শেখান। আজ কিন্তু আমি একটু অন্য সুরে গান গাইব। ছাত্রীরাও যে আমাদের কত শেখায়, ছাত্রদের থেকেও যে আমাদের কত শেখার আছে, আমি সেই সম্পর্কে একটু বলবো। জানি না আজকের এই প্রোগ্রাম আমার কোনো ছাত্রছাত্রী শুনছে কিনা। যদি শোনে তাহলে বুঝতে পারবে যে শুধু ওরাই আমাদের প্রতি কৃতজ্ঞ নয়, আমরাও কিন্তু ওদের কাছে কৃতজ্ঞ। ওরাও আমাদের অনেক কিছু জীবনে শিখিয়েছে। যেমন বলি, যখন বহরমপুরে কাজ করতাম, বহরমপুরটা ঠিক কলকাতার মতো নয়। সেখানে বহু দূর দূর থেকে ছাত্রীরা পড়তে আসতো। শুধু তারা নিম্নবিত্তই ছিল না, অনেকে ছিল তার থেকেও কম অবস্থা সম্পন্ন, অর্থাৎ অত্যন্ত দরিদ্র। এরকম আমি নিজের জীবনে দেখেছি যে একটি মেয়ে পড়তে এসেছে, সে পড়ছে বলে তার ভাই পড়তে পারছে না। সে কথাটা ও একদিন প্রসঙ্গক্রমে আমায় জানিয়েছিল। এবার তার যখন রেজাল্টটা বেরিয়েছে, সে রেজাল্টটা তত ভালো করেনি। আমাকে প্রিন্সিপাল এসে বললেন যে ও যে রেজাল্ট খারাপ করেছে, এবার ওর কি হবে তুমি একটু ভেবে দেখো। আমি ওর অবস্থাটা বুঝতে পারলাম। ওর যদি রেজাল্ট খারাপ হয় তাহলে ওর পড়াশোনাটাই বন্ধ হয়ে যাবে, জীবন থেমে যাবে।
যখন আমার কাছে এসেছে উদ্ভ্রান্তের মতো চেহারা, এমনকি পায়ে একটা চটিও নেই, অর্থাৎ চটি কেনার পয়সাও কিন্তু তার নেই, কিন্তু পড়াশোনার উৎসাহটা তার রয়েছে। তার থেকে শিখলাম জীবনে কত কষ্ট করে মানুষ পড়াশোনা করে। আমি সারা জীবন কলকাতা শহরে মানুষ, এমন ঘটনা তো দেখিনি। অন্য ছাত্রীদের সঙ্গে যখন আলোচনা করলাম, আচ্ছা ওর জুতো নেই, আমি কি একটা জুতো ওকে কিনে দিতে পারি? ওরা বলল কখনো দেবেন না, ও কোনো দিনও নেবে না, ও কোনো জিনিস কারো থেকে নেয় না। ভাবুন মূল্যবোধ, এত দারিদ্র্যের সঙ্গে লড়াই করছে। অবাক হয়েছিলাম, কোথা থেকে পেল এত মূল্যবোধ? আমাদের সাধারণ যা শিক্ষা, যে শিক্ষায় আমরা শিক্ষিত হই, কলেজে ইউনিভার্সিটিতে পড়ি, সেখানে তো এ ধরনের মূল্যবোধের কোনো পাঠ নেই। তাহলে ওদের থেকে আমরা শিক্ষা নেব না কেন? আর একটা ঘটনা বলি। তখন আমি কলকাতার কলেজে এসেছি, একটি কলেজে পড়াই যেখানে বেশিরভাগ মেয়েরাই অবাঙালি। ভোরবেলায় 7:30 ক্লাস, একটি মেয়ে দেরিতে এসেছে, তাকে আমি ঢুকতে দিতে পারিনি, সে বাইরেই দাঁড়িয়ে রয়েছে। পরে ক্লাসের শেষে তাকে আমার সঙ্গে দেখা করতে বলি, সে তো খুব সভয়ে এসেছে, তাকে বোধহয় বকবো কেন সে দেরি করে এসেছে। তাকে আমি সস্নেহে জিজ্ঞেস করি, এত দেরি করে তোমাকে যদি আমি ঢুকতে দিই, তাহলে যে অন্যদের দেরি হলে তাদেরও ঢুকতে দিতে হবে, তাই তোমায় আমি ঢুকতে দিতে পারিনি। তুমি এত দেরি করে এসেছো, তাতে তো তুমি অর্ধেক ক্লাসও মিস করতে। সে আমায় জানায়, দিদি ঘর কা সব কাম খতম করকে हमको आना पड़ता है, ভোর 5 बजे हमको ट्रेन में चढ़ना पड़ता है। বহু দূর থেকে আসে, সেই ভোরে উঠে কলেজে আসার জন্য তাকে কত পরিশ্রম করে 5টা ট্রেনে উঠে তবে ক্লাস করতে হয়। ভেবেছিলাম এত পরিশ্রম করে ওদের পড়াশোনা করতে হয়। ওদের থেকে শিখেছিলাম কি করে এত পরিশ্রম করেও পড়াশোনার কাজটা চালিয়ে যেতে হয়। ওকে বলেছিলাম, তোমার যদি দেরি হয় আসতে, তুমি পরে আমার অফ পিরিয়ডে এসে পড়াটা বুঝিয়ে নিও। ক্লাসে যদি একদিন দেরি হয়ও, তাতে হয়তো আমি তোমায় ক্লাসে ঢুকতে দিতে পারবো না, কিন্তু পড়াটা ঠিক করিয়ে দিতে পারবো। সেদিন বুঝেছিলাম আমরা তো এত পরিশ্রম করে পড়াশোনা করিনি, আমাদের জীবন তো অনেক মসৃণ ছিল। এত অমসৃণ রাস্তা দিয়ে হেঁটেও এরা কিন্তু পড়াশোনাটা থামায়নি, তাই তার থেকেও আমার অনেক শিক্ষা হয়েছে। কাউন্সেলিং পড়াতে গিয়ে দেখেছি যে সেখানে সাধারণত যারা আসতেন তাদের অনেকেই অনেকটা বয়সে এসেছেন, অর্থাৎ তারা জীবনের অনেক কাজকর্ম চুকিয়ে তারপর এসেছেন। ওপেন ইউনিভার্সিটিতে পড়া তো, সেখানে অনেক বাধা নিষেধ কম, সে কারণেই তারা ওপেন ইউনিভার্সিটিতে আসেন। তো এখানে আমি এসে দেখেছি আমি পড়াতে যাদের পড়াচ্ছি তাদের আমার থেকে অনেক বয়স্ক মহিলা, অনেক বয়স্ক পুরুষ মানুষ এসেছেন পড়তে। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে দেখেছি তাদের কাঁচু মাচু মুখ, খুব একটা ভয় ভয় নিয়ে এসেছেন, পাশ করতে পারবেন তো। আমি প্রথম দিন তাদের আগে একটা ভূমিকা করতাম, তাদের সকলের সঙ্গে একটা পরিচয় করতাম। পরিচয় বিনিময়ে জানলাম একজন ভদ্রমহিলা এসছেন, তার ছেলে ইঞ্জিনিয়ার হয়ে গেছে, তার বাবা, ছেলের বাবা বিগত হয়েছেন। ছেলে বলেছে, মা তুমি তো গ্র্যাজুয়েশনটা শেষ করতে পারোনি, এবার তুমি করে নাও। এইভাবে উনি এইখানে পড়তে এসছেন। এবার আমি তাকে যখন জিজ্ঞাসা করলাম যে আপনি কেন এত ভয় ভয় মুখ নিয়ে এসেছেন কেন, বলছেন জানেন তো বড় লজ্জা করে, এত বয়সে পড়ছি, যদি পাশ করতে না পারি। উত্তরে আমি বলেছিলাম, যখন আপনি আপনার সংসারটা ছেড়ে আসতে পেরেছেন, যখন রবিবার দুপুরটা আপনি এই কলেজকে দিতে পেরেছেন, তখন হিমালয় ডিঙোনোটা আপনার হয়ে গেছে। পড়াবো তো আমি, সে দায়িত্ব তো আমার, সেটার জন্য আপনি চিন্তা করবেন না। আর ভাবছেন পাশ করবে কিনা, যখন ছেলেকে এত যত্ন করে খাইয়ে দাইয়ে স্কুল পাঠিয়ে তারপরও সে পরীক্ষায় কম নম্বর পায়, কই তখন তো আমরা এরকম ভাবি না। তাহলে আপনি জীবনের সব কাজ শেষ করে এত পরিশ্রম করে এখানে এসেছেন, কেন এখনো এই দুর্ভাবনা নিয়ে রয়েছেন? যদি খারাপ হয় তাতে কি, আমরা তো আছি, আমরা আবার সাহায্য করব। তবে আমি আপনাকে বলছি কোনো দিনই খারাপ হবে না, কারণ আপনাদের দৃঢ়তা আপনাদের চিরকাল সাফল্যের পথেই এগিয়ে নিয়ে চলবে। সেখানে শিখলাম এই এতটা বয়সেও কত ধৈর্য নিয়ে, কত পরিশ্রম
করে কত লোকের কত সংসারের সকলের শখ আহ্লাদ মিটিয়ে নিজের জন্য প্রায় কিছুই বাকি না রেখে ওই শেষ জীবনের সঞ্চয়টুকু নিয়েও পড়তে আসে লোকে। এ কি কম বড় শিক্ষা? ছাত্রীদের উৎসাহ দিতে গিয়ে দেখেছি যে ওরা আমাকে অনেক বেশি উৎসাহিত করেছে। আমাকে আমার এক ছাত্রী একদিন এসে বলেছিলেন যে ম্যাডাম আপনি কেন এমফিল পরীক্ষা দিচ্ছেন না? আমার চিরকালই পড়াশোনা করতে ভাল লাগে, কিন্তু ফর্ম টর্ম ফিল আপ করতে ইচ্ছে করে না। সে এগিয়ে এসে বলে যে আমি আপনার সমস্ত করে দেবো, আপনি শুধু পরীক্ষাটা দিন। সত্যি সেই সব করে দিয়েছিল, শুধু আমি সিগনেচারটা করেছিলাম। এমফিল পরীক্ষাটাও দিয়েছিলাম, রেজাল্টটাও ভালো হয়েছিল। এ কিন্তু প্রাথমিক কৃতিত্ব পুরোটাই ওর। ও যদি নৌকাটা ভাসিয়ে না দিত তাহলে কিন্তু আজকে আমি উজানবে এতটা কোনোদিন আসতে পারতাম না। সেই ছাত্রীকে আমি আজও কৃতজ্ঞতা জানাই। ভাবি ওরাও আমাদের এগিয়ে নিয়ে যেতে কত সাহায্য করে। এমন এমন অবস্থা হয়েছে, কলেজে একটা ডিবেট কম্পিটিশন হবে বা বাইরে কোথাও ডিবেট কম্পিটিশন হবে, এক্সটেম্পোর কম্পিটিশন হবে। আমি আমার যারা কাজ করেন আমার সঙ্গে তাদের অনেককে অনুরোধ করেছি আমার সঙ্গে করতে। এমন কিছু আইটেম ছিল যেখানে একা করা যায় না, সেখানে একটা গ্রুপ বানিয়ে জয়েন করতে হয়। আমার কোনো সহকর্মীকে কিন্তু আমি পাশে পাইনি, আমার ছাত্রীরা এসে আমার সঙ্গে যোগ দিয়েছে এবং আমরা খুব সাফল্যের সঙ্গেই সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। সেখানেও দেখেছি যে ছাত্রীরা আমাদের কত সহায়তা করে। যখন কলেজে পড়াতাম এমন এক সময় হয়েছিল, কলেজে একটা নাটক হবে। এবার নাটকের সমস্ত চরিত্র নির্ধারিত, রিহার্সাল হয়ে গেছে, প্রায় নাটক হবে সেই দিন সমুপস্থিত। এমন সময় যার মেইন ক্যারেক্টার তার বাবার খুব অসুস্থতা বেড়ে যায়, সুতরাং সে জানায় সে করতে পারবে না। আমার তো মাথায় হাত, প্রোগ্রামটা তো বন্ধ করা যাবে না। আমার সহকর্মীদের সবাইকে জিজ্ঞাসা করলাম কেউ সেই জায়গাটায় পূরণ করতে পারে কিনা, কেউ রাজি হলো না। তখন বাধ্য হয়ে আমি ছাত্রীদের সঙ্গে সেই অভিনয়টা করলাম, কারণ আমি ওদের রিহার্সাল দেয়াতাম, তাই আমার পার্টটা প্রায় মুখস্থই ছিল। কিন্তু এই যে আমি ওদের সঙ্গে করলাম তাতে আমার অন্য সহকর্মীরা ব্যাপারটাকে কিন্তু খুব ভালো চোখে দেখলো না, স্বভাবতই মনটা খারাপ হলো। কিন্তু আমার ছাত্রীরা এসে আমাকে এত রকমের যুক্তি দিয়ে বুঝিয়ে দিল যে আমার করাটা মোটেই ভুল হয়নি, এবং ওরা আমাকে এত সমর্থন জানালো, এত সহৃদয়ভাবে আমার এই ওদের সঙ্গে জয়েন করাটাকে গ্রহণ করলো যে আমি বুঝতে পারলাম নূতন প্রজন্ম সত্যিই নূতন জিনিসকে সম্মানের সঙ্গে গ্রহণ করতে পারে। কলেজে এরকম কখনো হয়নি যে ছাত্রীদের সঙ্গে কোনো প্রফেসর নাটক করেছেন, কিন্তু সেদিন আমার কোনো বিকল্প ছিল না। কিন্তু ওরাই আমাকে সাহচর্য দিয়েছিল, ওদের সাহস ওদের ভরসায় আমি এগিয়ে গিয়েছিলাম। তাই বলি যে ছাত্রীদেরকেই শুধু আমরা দিই না, তারাও কিন্তু আমাদের অনেক কিছু দেয়। আমি সবসময় ক্লাসে বলতাম, জানো তো তোমরাও আমাকে দাও, আমিও তোমাদের যতটুকু পারি দিই। এই দুজনের দেওয়াতেই আমাদের ঝুলি ঋদ্ধ হয়। তাই আমি আজকে এই অবসরে তাদের প্রতিও আমি আমার কৃতজ্ঞতা জানালাম। ছাত্রীরাই আমার প্রাণ ছিল, আজও আমি সেই ছাত্রীদের মিস করি, এবং সেই ছাত্রীরা যে যেখানে আছে তারা সেখানে ভালো থাকুক এই কামনা করি। তারা যেন আমাকে যেমন সাহায্য করেছিল তেমনিভাবেই অন্যদেরও সাহায্য করেই এগিয়ে যায়। এতক্ষণ শুনছিলেন নিপা মজুমদারের কিছু কথা জীবন নিয়ে। আপনাদের জানিয়ে রাখি, প্রবীণ নাগরিকদের যে কোনো সমস্যা, যেমন ডাক্তারের প্রয়োজন, হাসপাতাল, বৃদ্ধাশ্রম, প্রবীণদের নিয়ে কর্মরত সংস্থা, আইনি সহায়তা, আবেগজনিত যে কোনো সমস্যা হলে অথবা প্রবীণদের ওপর যে কোনো রকমের অপমান, অত্যাচার, নিগ্রহ অথবা গৃহহারা প্রবীণদের সব রকমের সহায়তার জন্য জাতীয় শুল্কমুক্ত নম্বর 145667। আরেকবার বলি, ন্যাশনাল টোল ফ্রি নাম্বার 14567। এই নম্বরে যোগাযোগ করুন। সমগ্র অনুষ্ঠানটি আপনাদের কাছে নিবেদন করলেন
ধ্রুব তারা। অনুভবের অন্তর্গত ধ্রুব তারা একটি CMIG প্রয়াস।